আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। চুক্তি মেনে জিম্মিদের মুক্তি দেবে হামাস। এরপরে জানবেন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। আরও জানবেন পুতিন ট্রাম্পের ফোনালাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ, বলেছেন মেদভেদেভ। বাংলাদেশ ইস্যু আমি মেবির ওপরই ছেড়ে দেব, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব রাশিয়াকে পুনরায় G7 জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাস প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুসারে তারা জিম্মিদের মুক্তি দেবে বলেও জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি এমনটা জানায় হামাস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। সোমবার 10 ফেব্রুয়ারি হামাস অপ্রত্যাশিতভাবে জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই ঘোষণার পর 42 দিনের যুদ্ধবিরতি প্রায় ব্যর্থ বলে মনে করা হয়েছিল, কারণ হামাসের ওই ঘোষণার পর ইসরায়েল আবারও যুদ্ধের হুমকি দিয়েছিল। কায়রোতে আলোচনার পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বলেছে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন যে তারা যুদ্ধবিরতি চুক্তির বাধাগুলো দূর করবেন। মিশর এবং কাতারের গণমাধ্যমের প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। এদিকে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে বলেছেন যদি হামাস আগামী শনিবার 3 জন জীবিত জিম্মিকে মুক্তি না দেয় তবে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই ধরনের আল্টিমেটাম দিয়েছিলেন, যখন হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয়। হামাসের এই ঘোষণার পর শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে চুক্তিটি বাতিল করতে ইসরায়েলকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর নেতানিয়াহু জানান তিনি ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত তীব্র লড়াই পুনরায় শুরু করবে। তবে ট্রাম্পের আল্টিমেটাম অনুসারে হামাসের কাছে থাকা সব জিম্মি মুক্তি নাকি এই সপ্তাহের শেষে মুক্তি পেতে যাওয়া 3 জন জিম্মির কথা বলেছেন। সেই বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে পরস্পর বিরোধী বার্তা পাওয়া গেছে। জাতিসংঘ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো গাজা উপত্যকায় অপর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং ইসরায়েলের চলমান কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার 801 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও মানবাধিকার সংগঠনগুলো ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েল এখনও জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ সরবরাহের প্রবাহ কঠোরভাবে সীমিত করছে, যা হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা OCHA জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ করা হয়েছে, তবে জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের ওপর কঠোর নিষেধাজ্ঞা এখনও রয়ে গেছে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো গাজার জনগণের জন্য পানি, খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শীতের পোশাক এবং অন্যান্য সাহায্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানে ফিলিস্তিনি নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে, বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে বলে OCHA জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম 2 সপ্তাহে তারা গাজার 12 লাখ মানুষকে খাদ্য সহায়তা দিতে পেরেছে এবং উত্তর গাজায় 37টি নতুন আশ্রয় কেন্দ্র চালু করেছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল NRC বলেছে বর্তমান সহায়তা প্রবাহ গাজার জনগণের চাহিদা মেটাতে সম্পূর্ণ অপর্যাপ্ত। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি টম ফ্লেচার বলেন গাজায় ধ্বংস এবং দুর্ভোগের মাত্রা কল্পনার বাইরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন হামাসের হাতে থাকা জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে গাজায় নতুন করে বোমা হামলা শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে বলেছেন হামাস শনিবারের মধ্যে সব বন্দী মুক্ত না করলে সেখানে নরক নেমে আসবে। মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্ব কমাতে কিছু অগ্রগতি করেছে এবং যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার জন্য কাজ করছে।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি চুক্তি অধীনে পরিকল্পনা অনুযায়ী শনিবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য কায়রোতে পৌঁছানোর একদিন পর এই বিবৃতি এলো। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত। কারণ এতে বিশ্বমঞ্চে ইউরোপের ক্ষমতা কমেছে। বৃহস্পতিবার তিনি কথা বলেন। গতকাল বুধবার ট্রাম্প পুতিনের মধ্যে ফোনে কথা হয়। এ সময় দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এ ঘটনায় ইউরোপের কিছু রাজনীতিক উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন এই দুই নেতা কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু শর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইতে পারেন। আজ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন ইতিমধ্যে আলোচনা শুরুর আগেই রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলায় তিনি ক্ষুব্ধ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বার্তা আদান প্রদানের এক টেলিগ্রামে লিখেছেন, ইউরোপ ঈর্ষান্বিত। তিনি বলেছেন, ট্রাম্প ও পুতিনের ফোনে আলাপ আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এ বিষয়বস্তু নিয়ে পরামর্শ করা হয়নি। মেদভেদেভ বলেন, এটা বিশ্বে তাদের প্রকৃত অবস্থা জানান দিচ্ছে। ইউরোপের দিন শেষ হয়ে গেছে। হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক পরেই সাংবাদিক সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে প্রশ্নটা ধেয়ে আসে মার্কিন প্রেসিডেন্টের দিকে। তিনি জানতে চান, আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পাগাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত। তে বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প জবাব দেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। বস্তুত আমি পড়েছি, ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দেব। পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেন মিস্টার ট্রাম্প, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতই যে সবচেয়ে প্রভাবশালী ও নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখনকার আমেরিকা যে ভারতকে নিয়ে কোনো ধরনের সক্রিয়তা বা হস্তক্ষেপ দেখাতে চাইবে না। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে এভাবেই ব্যাখ্যা করছেন দিল্লির কূটনৈতিক পর্যবেক্ষকরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমেরিকার শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এতটা আশাব্যঞ্জক বার্তা ভারতও এই প্রথম পেল। অথচ বাংলাদেশ প্রসঙ্গ দুই নেতার মধ্যে আলোচনায় আদে আসবে কিনা শেষ মুহূর্তে তা নিয়েও সংশয় ছিল। আর তার কারণ ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকালে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ঠিক ঘণ্টা খানেক আগেই তার সবশেষ বেমাটা ফাটান ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ আমেরিকার পণ্যের উপর চড়া শুল্ক বসায় তাদের সবার উপর ঠিক সেই হারে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হবে বলেও ঘোষণা করেন ট্রাম্প। আর সেই তালিকার সবার উপরে যে ভারত থাকবে তার কথায় ইন্ডিয়া এক টপ অফ দ্য প্যাক, সেটাও কোনো রাগঘাত না করেই জানিয়ে দেন। ভারতের জন্য চরম অস্বস্তিকর এরকম একটা ঘোষণার পর ধারণা করা হয়েছিল দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকে ট্যারিফ প্রসঙ্গে আলোচনা সিংহভাগ জুড়ে থাকবে এবং বাংলাদেশের মতো পারিপার্শ্বিক ইস্যু হয়তো আড়ালে চলে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি, বরং বিশদে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়েও। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ওয়াশিংটন ডিসিতে যে সাংবাদিক বৈঠক করেন তাতেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের একটি শীর্ষ কূটনৈতিক সূত্র জানাচ্ছে, ভারত যে তাদের ঘরের পাশে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটাই জানানো হয়েছে এবং তিনিও এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার ওয়াশিংটনে নরেন্দ্র মোদী আলাদা আলাদা বৈঠক করেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গেও। এই দুটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়েছে বলেই জানা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়াকে বিশ্বের উন্নত ৭ দেশের জোট G7-এ ফিরিয়ে আনতে চান। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি G8 নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়। ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণা করার সময় বলেন, আমি তাদের ফিরিয়ে আনতে চাই। আমার মনে হয় তাদের বাদ দেওয়া ভুল ছিল। দেখুন, বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করার নয়। এটি ছিল G8। ট্রাম্প আরও বলেন, আমি বলেছিলাম, তোমরা কি করছো? তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছো। তাদের আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন।
কানাডা এই বছর G7 জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। ট্রাম্পের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি।